বিশাল বড় বাক্সটা, এই বাক্সে এসছে নাথিং ফোন 3A আর 3A Pro। কিন্তু এত বড় বাক্সে কোথাও এই হদিশ নেই যে নাথিং ফোন 3 কবে লঞ্চ হবে। নাথিং ফোন 2A আমরা ইউজ করেছি, দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, তারপর 3 নয়, একেবারে 3A আর 3A Pro। কিন্তু এই এত বড় বক্সে এই আসল দুটো বক্স রয়েছে। তো এই বক্স দুটো নিলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এই বক্স দুটোর মধ্যে মাত্র কয়েকটা জিনিস পাচ্ছি, অর্থাৎ যতটা গর্জন করলো ততটা ঠিক বর্ষণ হলো না। কেন বলছি এই কথা? কারণ এই বক্সে শুধু কিছু ডকুমেন্টেশন, একটা সিম ইজেক্টর পিন, ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল আর দুখানা ফোন রয়েছে। চার্জার কিন্তু নেই। এবং আরো বড় পরিবর্তন, সিম ইজেক্টর পিন এবারও ট্রান্সপারেন্ট, নাথিং এ যেরকম হয়, কিন্তু টাইপ সি টু টাইপ সি কেবল না, এবার আর ট্রান্সপারেন্ট নেই। কোম্পানি পয়সা বাঁচাচ্ছে। তবে ফোনের ডিজাইনের ক্ষেত্রে নাথিং কিন্তু সেই অ্যাস্থেটিক্সটা এখনো ধরে রেখেছে। ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল। ও বাই দ্য ওয়ে, এই ফোনটা যাতে ক্যামেরা হাউজিংটা লম্বালম্বি, সেটা কিন্তু নাথিং ফোন 3A। আর এই যে গোল ক্যামেরা হাউজিং দিয়ে যে ফোনটা এসছে, সেটা নাথিং ফোন 3A Pro। এই গোল বড়সড় ক্যামেরা বাম্পের মধ্যে দেখুন একটা আলাদা করে ছোট্ট ফোন দেখা যাচ্ছে, পিক্সেল ফোনের মতো দেখতে। ওটা ডিজাইন, কিন্তু ওখানে যে লেন্সটা রয়েছে সেটা হচ্ছে পেরিস্কোপিক জুম লেন্স। নাথিং ফোন 3A আর 3A Pro এর মধ্যে এটাই কিন্তু সবথেকে বড় তফাৎ। বাই দ্য ওয়ে, নাথিং ফোন 3A যেটা প্রো নয়, তাতে কিন্তু পেরিস্কোপিক জুম লেন্স নেই, এখানে রয়েছে টেলিফোটো জুম লেন্স। ইনফ্যাক্ট আর সেরকম কোনো তফাতই নেই। এবার দুটো ফোনের ডিসপ্লের ব্যাপারে বলি। 6.77 ইঞ্চি দুটোরই ডিসপ্লের সাইজ, 120 হার্টজের অ্যামোলেড প্যানেল আছে, ফুল এইচডি প্লাস। 3A এর জন্য ফুল এইচডি প্লাস একদম ঠিক আছে, কিন্তু 3A Pro আজকাল এই দামের ফোনে 1.5K ডিসপ্লে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে 3A Pro ডিসপ্লে থেকে কি একটু পিছিয়ে থাকে? তবে ভালো ব্যাপার এটাই যে দুটো ফোনেই এবার কিন্তু ডিসপ্লের ব্রাইটনেস আপগ্রেড করা হয়েছে, 3000 নিটস পিক ব্রাইটনেস। তবে ওইটা হিসাব করে তো লাভ নেই। আউটডোরে 1300 নিটস, ইনডোরে 800 নিটস, এটাই আসল কথা। এবং আউটডোরে যখন দেখছি নাথিং ফোন 2A এর থেকে এবার ডিসপ্লে ব্রাইটনেস আরো উন্নত হয়েছে, বেটার হয়েছে। বাইরে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না, আউটস্ট্যান্ডিং কিছু নয়, তবে বেশ ভালো। এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট রয়েছে, তবে সেটা নেটফ্লিক্সে সাপোর্ট করছে না। ডলবি ভিশন নেই। এবং আজকাল যেটা বিভিন্ন কোম্পানি দিচ্ছে যে LTPO সাপোর্ট, ডিসপ্লেতে LTPO সাপোর্ট কিন্তু নাথিং ফোনে নেই। এই না থাকাগুলো বাদ দিলে এমনিতে ডিসপ্লেটা কিন্তু খারাপ নয়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সেটাও ভালোভাবে কাজ করছে। এনিওয়ে, ডিজাইনের কথা যদি সত্যি বলতে হয়, তাহলে নাথিং ফোন 3A আর 3A Pro এই দুটো ফোনের ডিজাইন নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। নাথিং চাইছে বিতর্ক হোক, যত বিতর্ক তত হাই। কিন্তু বিতর্ক হচ্ছে কেন? নাথিং এর যে নিজস্ব ডিজাইনের স্টাইল, সেটা তো দুটো ফোনেই বজায় আছে। বিতর্ক হচ্ছে এই প্রো ভেরিয়েন্টের ফোনের এই এত বড় ক্যামেরা বাম্প নিয়ে। অনেকেরই পছন্দ হচ্ছে না, অনেকের আবার খুব পছন্দ হচ্ছে। নাথিং বরাবরই এটাই করেছে, মাঝামাঝি কিছু করতে চায়নি। হয় খুব ভালো হবে কারোর কাছে, অথবা কারোর কাছে একদম পছন্দ হবে না। এমনিতে দুটো ফোনই প্রিমিয়াম লাগছে দেখতে, হাতে ধরতে ভালো লাগছে। এবং নাথিং যেটা ভালো জিনিস করেছে যে দুটো ফোনে কিন্তু ব্যাক প্যানেলে এবার গ্লাস দিয়েছে। নাথিং ফোন 2A তে ব্যাক প্যানেলে ছিল প্লাস্টিক, এবার কিন্তু গ্লাস। কিন্তু এটা পুরো গল্প নয়। পুরো গল্পটা এটাই যে নাথিং ফোন 3A আর 3A Pro তে ব্যাক সাইডে আর ফ্রন্ট সাইডে যে গ্লাস আছে, সেখানে কিন্তু পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে, কোনো গরিলা গ্লাস নেই। মনে হয় কস্ট কাটিং এর জন্য। ইভেন সাইডের ফ্রেম দুটো, সে দুটো প্লাস্টিকের ফ্রেম। এই ফোনে চার্জিং এর জন্য ইউএসবি টাইপ সি পোর্ট আছে, কিন্তু সেটা ইউএসবি 2.0। নাথিং ফোন 3A Pro এর ক্ষেত্রে অন্তত ইউএসবি 3.0 হওয়া উচিত ছিল, বিশেষ করে যেখানে আইফোনের সাথে নাথিং নিজেকে কম্পেয়ার করছে। তবে নাথিং সুলভ যে ডিজাইনটা, আইফোনের মতো যে ডিজাইনটা, অর্থাৎ সিমেট্রিক বেজেল, সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে। এটা দেখতে ভালো লাগে। তবে অনেকেই বলবেন যে এই বেজেলগুলো তো আরো পাতলা হতে পারতো। ইনফ্যাক্ট এই দামে যখন আমরা OnePlus Nord 4 দেখি, সেখানে বেজেল কিন্তু এর থেকে পাতলা। তবে আমরা সেই তুলনায় যাব না। আপনারা বরঞ্চ কমেন্টে লিখে জানান নাথিং এর এইরকম ডিজাইন আপনাদের কেমন লাগে। যাই হোক, নাথিং যখন এই ফোন দুটো লঞ্চ করছে, তখন তারা বারবার আইফোন 16 Pro Max এর সাথে কম্পেয়ার করেছে। ইনফ্যাক্ট আইফোন 16 Pro Max এ যেরকম সাইডে একটা ক্যাপচার বাটন রয়েছে ক্যামেরার জন্য ডেডিকেটেড, এখানেও নাথিং একটা এক্সট্রা বাটন দিয়ে দিয়েছে ঠিক পাওয়ার বাটনের নিচে। এবার ক্যাপচার বাটন আমাদের কতটা কাজে লাগে আপনারা সবাই জানেন। অ্যাপেলের তো কম সমালোচনা হয়নি। আমিও নাথিং ফোন দুটোর এই এক্সট্রা বাটন নিয়ে খুব হতাশ হয়েছিলাম। নাথিং এটা নাম দিয়েছে এসেনশিয়াল বাটন, কিন্তু আদৌ কি এটা এসেনশিয়াল? কিন্তু এই বাটনটা ওই রকম ক্যাপচার বাটনের মতো নয়। নাথিং এই বাটনটা পুরোপুরি অন্যরকম ভাবে ইমপ্লিমেন্ট করেছে। জিনিসটা একটা বিশাল সম্ভাবনা নিয়ে এসেছে। শুরুতেই জানিয়ে রাখি, এই এসেনশিয়াল বাটনকে কাস্টমাইজ করা যায় না, এখনো অবধি যায় না। আপডেটে কি হবে পরে দেখা যাবে। কিন্তু এই এসেনশিয়াল বাটনটা আসলে যুক্ত আছে এসেনশিয়াল অ্যাপ নামে একটা অ্যাপ্লিকেশনের সাথে। প্রথমত এই এসেনশিয়াল বাটনটা একবার প্রেস করলে স্ক্রিনশট তোলা যায়, কিন্তু এই বাটনটা যতক্ষণ আমি প্রেস করে রাখবো, ততক্ষণ এই স্ক্রিনশটের সাথে আমি কোনো অডিও রেকর্ড করে নিতে পারবো। তবে শুধু অডিও নয়, এই স্ক্রিনশটের সাথে আমি নোটও নিয়ে রাখতে পারবো। আর এই স্ক্রিনশট অডিও বা এমনি নোটের সাথে গিয়ে এসেনশিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে জমা হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সেখানে আমি যা বলেছিলাম বা যে লিখেছিলাম, সেটা এআই নিজে থেকে সামারাইজ করে
আমাকে দেখিয়ে দেবে। আর সেখানে যদি আমি কোনো ইনস্ট্রাকশন দিয়ে রাখি, এআই সেটা বুঝে নিয়ে কোনো রিমাইন্ডার বা টু ডু লিস্ট অলরেডি সেট করে রাখবে। আর এই এসেনশিয়াল অ্যাপটা খোলা খুবই সহজ, ওই এসেনশিয়াল বাটনে দুবার ক্লিক করলেই এসেনশিয়াল অ্যাপ খুলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে এই এসেনশিয়াল বাটনে যদি আমি ক্লিক করে স্ক্রিনশট নিতে চাই, সেই স্ক্রিনশটকে আমি ইচ্ছা মতো ছোট বড় করতে পারবো না, কাস্টমাইজ করতে পারবো না। তবে এটা এক্ষুনি হচ্ছে, যখন এই এসেনশিয়াল বাটনকে কাস্টমাইজ করা যাবে, সফটওয়্যারে এইসব জায়গাগুলোতে উন্নতি হবে, তখন সত্যি সত্যি এআই কে আসলে কিভাবে কাজে লাগানো যেতে পারে, হয়তো তার বেস্ট এক্সাম্পল হবে এটা। এই এসেনশিয়াল কিটা যেরকম জায়গায় প্লেস করা হয়েছে বারবার অ্যাক্সিডেন্টাল টাচ হয়ে যাচ্ছে। আইফোন বা OnePlus এর ফোনে যেরকম অ্যাকশন বাটন দেওয়া হয়, সেই রকম ভাবে যদি দিত ব্যাপারটা মনে হয় আরেকটু বেটার হতো, আরেকটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হতো। যাই হোক, আমরা আবার সহজ সরল রিভিউতে ফিরে আসি। এই ফোনে যে স্পিকার আছে, স্পিকারের কোয়ালিটি কেমন? আমি বলবো স্পিকারের কোয়ালিটি মোটামুটি লাউড, তবে বেসটা আর একটু বেশি হতে পারতো। হেপটিক ফিডব্যাক কেমন? বেশ ভালো, তবে আরো বিভিন্ন জায়গায় সেটা ইমপ্লিমেন্ট করা যেতেই পারতো। ব্যাটারি এখানে রয়েছে 5000 mAh এবং সেটার ব্যাকআপও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট এই ফোনটা 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে বক্সে চার্জার নেই। চার্জার কিনতে যাবেন যখন, তখন খেয়াল রাখবেন এই ফোনের যে চার্জার হবে সেই চার্জার কিন্তু পিডিএ চার্জার, অর্থাৎ স্যামসাং এর ফোনে যে চার্জার সাপোর্ট করে সেই সেম চার্জার নাথিং ফোনেও সাপোর্ট করবে, অন্যান্য চার্জার নয়। আর এই ব্যাটারি ওই 50 ওয়াটের চার্জার দিয়ে পুরোপুরি চার্জ দিতে ঘন্টাখানেকের মতো সময় লাগছে। এবার এই ফোনের সব থেকে দুর্বল দিক বলে যেটা বলা হচ্ছে, অর্থাৎ এই ফোনের প্রসেসর কি আসলেই দুর্বল? নাথিং ফোন 3A এই ফোনটা 25,000 রুপিতে লঞ্চ হয়েছে ঠিকই, কিন্তু ডিসকাউন্ট দিয়ে, কার্ড অফার দিয়ে এটা 23,000-এ পাওয়া যাচ্ছে। আর নাথিং ফোন 3A Pro এই ফোনটা 30,000-এ লঞ্চ হয়েছে, তবে ডিসকাউন্ট দিয়ে ওই 27-28,000-এ পাওয়া যাচ্ছে। এবার এই দামে এই দুটো ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর, যেখানে আমরা পোকো F7 Pro বা OnePlus Nord 4 এইসব ফোনে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর পাচ্ছি। ইনফ্যাক্ট 8S Gen 3 প্রসেসরও পাওয়া যাচ্ছে। তো সেখানে নাথিং যে 7S Gen 3 প্রসেসর দিয়েছে সেটা কি খুব খারাপ? আমি বলবো খুব খারাপ নয়। বিশেষ করে নাথিং ফোন 3A এর জন্য তো যথেষ্ট ভালো প্রসেসর। হ্যাঁ, 3A Pro আপনি বলতেই পারেন যে 7+ Gen 3 প্রসেসরটা তো দেওয়া উচিত ছিল, কিন্তু যেটা সব থেকে হতাশজনক ব্যাপার যে দুটো ফোনে স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2 LPDDR4X RAM। এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, নাথিং বা স্যামসাং এইসব কোম্পানির ফোন সাধারণত আমাদের এক্সপিরিয়েন্সের জন্য বানানো হয়, পারফরমেন্সের জন্য না। তো সেক্ষেত্রে UFS 3.1 স্টোরেজ টাইপ না দেওয়াটা কোম্পানি বলতে পারে ঠিকই আছে, কিন্তু আমরা জানি যে 2025 সালে অবশ্যই UFS 3.1 স্টোরেজ টাইপ দেওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, আমরা যখন গেম প্লে করতে গেছি BGMI 90 FPS এ খেলা যাচ্ছে, এমনকি কল অফ ডিউটি 60 FPS এ খেলা যাচ্ছে। গেম বিশাল ভালো কিছু চলছে না, তবে ঠিকঠাক চলছে। তবে হ্যাঁ, বিভিন্ন অ্যাপ্লিকেশন খোলা, মাল্টিটাস্কিং এইসব কাজ কিন্তু খুব স্মুথলি হচ্ছে। কল ড্রপের কোনো সমস্যা নেই, আপলোড ডাউনলোড স্পিড খুব ভালো, সেই সব দিক দিয়ে নাথিং কিন্তু ভালো কাজ করেছে। 10টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। প্রসেসরের পর এবার আসি ক্যামেরা আর সফটওয়্যারের প্রসঙ্গে। প্রথমে ক্যামেরা, দুটো ফোনেরই ব্যাক প্যানেল রয়েছে 50+50+8 মেগাপিক্সেল ক্যামেরা। অবভিয়াসলি 8 মেগাপিক্সেল সেটা আলট্রা ওয়াইড, এবং সেটাতে আমরা যে ছবি তুলেছি ডিটেলস যেরকম আসার কথা, যতটা কম আসার কথা সেরকমই এসছে, ঠিকঠাক কাজ চলে যাওয়ার মতো। কিন্তু মেন সেন্সার 50 মেগাপিক্সেল, সেটা দিয়ে ছবি তুললে দুটো ফোনেই ছবি মোটামুটি ভালোই এসেছে। কিন্তু নাথিং যেটা করেছিল আইফোন 16 Pro Max এর সাথে তুলনা করেছিল, সেখানে বলতে হয় যে আইফোনের ক্যামেরা কিন্তু কনসিস্টেন্ট। আমরা জানি 10টা ছবি তুললে তার মধ্যে 9টা ছবিই ভালো আসবে। নাথিং ফোন 3A আর 3A Pro তে কিন্তু ক্যামেরা সেরকম কনসিস্টেন্ট নয়। দুটো ফোনেই যা ছবি আমরা তুলেছি ছবি একই রকম এসেছে, আইডেন্টিক্যাল। দুটো ফোনের ছবির কোনো তফাৎ সেরকম চোখে পড়েনি, কিন্তু একই সিনারিওতে মাঝে মাঝে ছবি ভালো আসছে, মাঝে মাঝে ছবি খারাপ আসছে। এবং প্রতিবারের মতো এবারও আমাদের বলতে হচ্ছে যে নাথিং এই জিনিসগুলো আপডেট দিয়ে আশা করি ঠিক করে দেবে। ইনফ্যাক্ট নাথিং আপডেট দিয়ে এই ক্যামেরার ব্যাপারগুলো ঠিক করে দেয়, বেটার হয় ক্রমশ ক্যামেরা। এবারও সেটাই আশা করব, তার কারণ এই ক্যামেরা সেটআপে বেশ সম্ভাবনা রয়েছে। পেরিস্কোপিক এবং টেলিফোটো জুম লেন্স আছে বলে পোর্ট্রেট ছবি তুলতে গিয়ে খুবই সুবিধা হয়েছে। 2x 3x বা 4x এ পোর্ট্রেট ছবি তোলা যাচ্ছে, কিন্তু যেহেতু 3A Pro তে পেরিস্কোপিক জুম লেন্স আছে তাই পোর্ট্রেট ছবি তুলনামূলক একটু বেটার আসছে। তবে হ্যাঁ, পোর্ট্রেট ছবিতে এজ ডিটেকশন আরো বেটার হতে পারে। ফেসের মধ্যে যে ডিটেলস সেটাও তুলনামূলকভাবে আমার মনে হচ্ছে কম, আরো ভালো হওয়া উচিত। নাথিং ফোন 3A এখানে যেহেতু টেলিফোটো জুম লেন্স আছে 30x অব্দি ম্যাক্সিমাম জুম করা যাচ্ছে, আর 3A Pro তে যেহেতু পেরিস্কোপিক জুম লেন্স আছে 60x অব্দি ম্যাক্সিমাম জুম করা যাচ্ছে। তবে এতটা জুম করে ছবি তুললে ছবি অয়েল পেন্টিং এর মতো লাগে। 30x অব্দি জুম করলেও সেই ছবি খুব একটা কাজে লাগে না। তবে হ্যাঁ, 10x অব্দি যদি আমরা জুম করি, বিশেষ করে যদি 5x বা 6x অব্দি, সেখানে অপটিক্যাল জুমটা হয় এবং সেখানে ছবি কিন্তু ভালো আসে, বিশেষ করে ডে লাইটে। তবে হ্যাঁ, পেরিস্কোপিক জুম লেন্স যে টেলিফোটো জুম লেন্সের থেকে বেটার ছবি দেয়, সেটা এই ছবি দুটো পাশাপাশি রাখলেই বোঝা যাচ্ছে। ফ্রন্টের 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, তার কয়েকটা স্যাম্পল আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝবেন যে কেমন ছবি উঠেছে। যথারীতি খুব ভালোও বলা যাবে না, খুব খারাপও না। ভিডিও ক্যামেরার ক্ষেত্রে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে এবং ভিডিও 4K 30 FPS এ ম্যাক্সিমাম রেকর্ড করা যায় ব্যাক ক্যামেরা দিয়ে। ফ্রন্ট ক্যামেরাতে নাথিং ফোন 3A Pro এটাতে কিন্তু 4K 30 FPS এ ভিডিও তোলা যায়, কিন্তু ফোন 3A এখানে 1080p 60 FPS ম্যাক্সিমাম। কিন্তু এইসবের বাইরে নাথিং এর যেটা স্পেশালিটি, অর্থাৎ তাদের সফটওয়্যার একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিলিং, অথচ তার
তার মধ্যে কাস্টমাইজ করার প্রচুর সুযোগ থাকে, লুক অ্যান্ড ফিলটা একদম রিফ্রেশিং লাগে। এবারও সেটাই হয়েছে। নাথিং ওএস 3 আছে অ্যান্ড্রয়েড 15 এর ওপর। অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য বেস্ট স্ক্রিন আমরা এখানে দেখতে পাচ্ছি। ইচ্ছা মতো আইকন চেঞ্জ করা যায়, অ্যাপ ড্রয়ারে নানা রকম ভাবে কাস্টমাইজ করা যায়। এই দেখুন এখানে যে লাইটটা বাড়ছে বা কমছে, এটা ভলিউম বাড়ানো বা কমানোর সাথে সাথে হচ্ছে। এই গ্লিফ লাইটটা কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাথেও কাজ করবে, যেমন ক্যালেন্ডার, যেমন উবের, যেমন জোম্যাটো বা সুইগি। পাশের এই গ্লিফ লাইটটা, সেই গ্লিফ লাইটটা নোটিফিকেশনের জন্য কাজ করবে। নাথিং ফোন 3 এতে গ্লিফ লাইটের ডিজাইন সামান্য চেঞ্জ হয়েছে। 2 এতে সাইডের গ্লিফ লাইটটা লম্বা ছিল, 3 এতে একটু কার্ভ হয়ে গেছে। গ্লিফ লাইট আপনাদের কি ভালো লাগে সেটাও কমেন্টে লিখে জানাবেন। অলওয়েজ অন ডিসপ্লে বা ক্লকের স্টাইল সবকিছু চেঞ্জ করা যায় এবং সেটা দেখতে ভালো লাগে, কিন্তু যেটা ভালো লাগে না সেটা হচ্ছে সফটওয়্যারে বাগ। এখানে সফটওয়্যারে প্রচুর বাগ আছে। কখনো ক্যামেরা খুলতে গিয়ে অসুবিধা হচ্ছে, কখনো গ্যালারির প্রিভিউ দেখতে গিয়ে অসুবিধা হচ্ছে, কখনো অ্যাপ্লিকেশন হাইড করতে গেলে সমস্যা হচ্ছে, কখনো পিন করা অ্যাপ্লিকেশন পিন হচ্ছে না। এইভাবে যদি বাগ ধরতে হয় তাহলে এই ফোনে অসংখ্য বাগ বার করা যাবে। কিন্তু ওই যে বললাম, নাথিং সফটওয়্যার আপডেট দিয়ে অনেক কিছু ফিক্স করে দেয়। এর আগে নাথিং এর প্রতিটা ফোনে যত আপডেট এসেছে তত এক্সপিরিয়েন্স বেটার হয়েছে, বাগ ফিক্স হয়েছে, ক্যামেরা ইমপ্রুভ হয়েছে। আমরা আশা করব এবার এই সিরিজের ফোনগুলোতেও সেই একই জিনিস হবে। আর সফটওয়্যার আপডেটের প্রসঙ্গে বলে রাখি, নাথিং প্রমিস করেছে এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। সেক্ষেত্রে এই সব দিকে তো ভালোই মনে হয়। বিশেষ করে নাথিং ফোন 3A তার 8GB 128GBর দাম যেখানে 23,000 টাকা, এই দামে নাথিং ফোন 3A অবশ্যই যথেষ্ট ভ্যালু ফর মানি এবং রেকমেন্ড করার মতো ফোন। প্রিমিয়াম ডিজাইন, রিফ্রেশিং লুক, গ্লিফ লাইট, নাথিং এর স্পেশাল সফটওয়্যার এবং টেলিফটো জুম লেন্স সহ একটা ভালো ক্যামেরা সেটআপ। কিন্তু যখনই আমরা নাথিং ফোন 3A প্রো এর কথা বলছি তখন হিসাবটা একটু পাল্টে যাচ্ছে, কারণ 28 থেকে 30,000 টাকার যে রেঞ্জ, সেই রেঞ্জে প্রচুর বিকল্প ফোন রয়েছে। কেউ হয়তো পারফরমেন্স খুব ভালো দিচ্ছে, কেউ বেটার বিল্ড কোয়ালিটি দিচ্ছে, কেউ ভালো ক্যামেরা সেটআপ দিচ্ছে। নাথিং ফোন 3A প্রো এক্সপিরিয়েন্সের দিক দিয়ে কোথাও বেটার করার চেষ্টা করেছে। হয়তো ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের পর আমরা এই জিনিসটাই রেকমেন্ড করতে পারবো না, গেমিং ফোন হিসাবে নয় কিন্তু অলরাউন্ডার ফোন হিসাবে ভালো এক্সপিরিয়েন্সের জন্য রেকমেন্ড করতে পারবো। কিন্তু আপাতত এটাই মনে হয় নাথিং ফোন 3A প্রো তার থেকেও আরো অনেক বেটার অপশন, ভালো অপশন মার্কেটে রয়েছে। কিন্তু ভিডিওর শেষে একটা জিনিস অ্যাপ্রিসিয়েট না করলেই নয়, নাথিং নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছে তাদের প্রতিটা ফোনে। নাথিং এর CMF ফোন 1 যখন এসেছিল আমরা ভালো বলেছিলাম, অ্যাপ্রিসিয়েট করেছিলাম নতুন চেষ্টাকে, তখন সবাই সমালোচনা করেছে। কিন্তু এখন 15,000 রুপির প্রাইস রেঞ্জে CMF ফোন 1 সবাই রেকমেন্ড করে। নাথিং ফোন 3A সবাই এখনই রেকমেন্ড করছে, কিন্তু 3A প্রো এই ফোনে এসেনশিয়াল বাটন যদি ঠিকঠাক কাজ করে এবং ভবিষ্যতে অন্যান্য আপডেটও যদি ঠিকঠাক আসে, এই ফোনটাও সবাই রেকমেন্ড করবে। অবশ্যই এই ফোনগুলো অনেক বেটার হতে পারতো, কিন্তু নাথিং যে নতুন রকম কিছু করার চেষ্টা করেছে, ঠান্ডা হয়ে যাওয়া স্মার্টফোনের মার্কেটে আমাদের একটা রিফ্রেশিং কিছু দেওয়ার চেষ্টা করে যাচ্ছে লাগাতার, সেই ব্যাপারটা আমরা অ্যাপ্রিসিয়েটই করবো। আর হ্যাঁ, এরকম ভিডিও অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনারা কিন্তু লাইক করে রাখতে পারেন, আর এরকম ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।